প্রিয় শ্রোতাগণ, কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের গল্পকথা এসআর চ্যানেলে আজ নিয়ে এলাম একটি নতুন গল্প, যার নাম নীলকুঠির অশরীরী আত্মা। কণ্ঠে থাকছে সন্দীপ ঘোষ। আমাদের চ্যানেলের গল্পগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। শুরু হচ্ছে রহস্যজনক ভূতের গল্প, নীলকুঠির অশরীরী, পর্ব ১। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম দরিয়াপুর। শহর থেকে বহু দূরে, ঘন অরণ্য আর নিস্তব্ধতার মাঝখানে অবস্থিত এক পরিত্যক্ত নীলকুঠি। গ্রামবাসীরা সেই প্রাসাদকে নীলকুঠি বলেই চেনে। একসময় ব্রিটিশ সাহেবদের এই চা বাগানের সদর দপ্তর ছিল এটি, কিন্তু প্রায় ১০০ বছর ধরে প্রাসাদটি পরিত্যক্ত। গ্রামবাসীদের বিশ্বাস, প্রাসাদটিতে এক অভিশপ্ত আত্মা বাস করে, এক নারী আত্মা। বহু বছর আগে এক বাঙালি দোভাষী তা ব্রিটিশ প্রভুদের নিষ্ঠুরতার শিকার হয়ে প্রেমিকা সহ প্রাণ হারায়। তখন থেকে এই রাতে প্রাসাদে অদ্ভুত আলো জ্বলে, কান্নার শব্দ ভেসে আসে। এই নীলকুঠির রহস্য জানতেই কলকাতার সাংবাদিক রুদ্র তার বন্ধু আর্কো এবং ঐতিহাসিক গবেষক শর্মিষ্ঠা রওনা দিলেন দরিয়াপুরে। গ্রামের প্রবেশদ্বারে বৃদ্ধ হারান মাঝি তাদের সতর্ক করলেন, বাবুরা, এই নীলকুঠির ভিতরে কেউ গেলে আর ফিরে আসে না। রাতের বেলা তো একদমই যেও না। তিনজনেই হেসে উড়িয়ে দিল। তারা তো শিক্ষিত, ভূত প্রেত মানেন না। নীলকুঠির অদ্ভুত আবহ। নীলকুঠির এক বিশাল প্রাসাদ, চারপাশে কাঁটা ঝোপ, ছেঁড়া জানালা, আর ভাঙা ছাদের ফাঁক দিয়ে বাদুড়ের ঝাঁক উড়ে বেড়াচ্ছে। প্রবেশ করতেই এক ধরনের হিমেল ঠান্ডা বাতাস তাদের ঘিরে ধরল। রুদ্র বলল, শীত তো নেই, অথচ এই ঠান্ডা বাতাস কেন? শর্মিষ্ঠা তার খাতায় দ্রুত লিখে রাখলো, অস্বাভাবিক ঠান্ডা। ভেতরে যত এগোতে লাগলো, অন্ধকার ঘন হতে থাকলো। মোটা দেওয়ালগুলোতে ছত্রাকের দাগ, মেঝেতে গুঁড়ো চুন আর ভাঙা কাঁচ ছড়িয়ে। হঠাৎ করেই এক কোণে রাখা পিয়ানো নিজে নিজে বাজতে শুরু করলো। আর্কো ক্যামেরা তোলে, কিন্তু পর্দায় কিছুই ধরা পড়ল না, শুধু ঝাপসা অন্ধকার। তখনই শোনা গেল নারী কণ্ঠের ফিস ফিস, ফিরে যাও, ফিরে যাও, না হলে মৃত্যু, মৃত্যু নিশ্চিত। তিনজনেই স্তম্ভিত, কিন্তু কৌতূহল হলো তাদের পিছু হটতে দিল না। অশরীরী ছায়া। রাত নামার আগে তারা কুঠির ভিতরের এক বড় হলে ক্যাম্প বসালো। গ্যাস লন্ডনের আলো নিভে গেল, ঘন অন্ধকার। শর্মিষ্ঠা ম্যাচ জ্বালাতেই সামনের দেওয়ালে দেখা গেল এক নারীর ছায়া। লম্বা কেশ, সাদা শাড়ি, চোখ নেই, শুধু রক্তবর্ণ গহ্বর। ছায়াটি মেঝের ওপর দিয়ে ভেসে চলে গেল। কোনো শব্দ নেই, কোনো পদচিহ্ন নেই। রুদ্র গলা শুকিয়ে গিয়ে কাঁপতে কাঁপতে বলল, তোমরা তোমরা দেখছো তো? আমি আমি হ্যালোসিনেশন করিনি তো? তখনই হলের দরজা নিজের থেকে বন্ধ হয়ে গেল প্রচন্ড শব্দে। বাইরে হাওয়া থেমে গেল, যেন পুরনো কুঠিটি নিস্তব্ধ মৃত্যুতে ঢেকে গেছে। অতীতের গোপন ইতিহাস। পরদিন সকালে শর্মিষ্ঠা গ্রামের মন্দিরে পুরোহিতের সঙ্গে দেখা করল। পুরোহিত জানালেন, শতবর্ষ আগে এই কুঠিতে ব্রিটিশ সাহেব জনাথন ব্ল্যাক ছিলেন। তিনি এক বাঙালি দোভাষী রাজীবকে নিপীড়ন করতেন। রাজীবের প্রেমিকা ছিল কুঠির এক চাকরানী, স্নিগ্ধা। একদিন তারা পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে, কিন্তু ধরা পড়ে যায়। জনাথন সবার সামনে রাজীবকে গুলি করে হত্যা করে, আর স্নিগ্ধাকে জীবন্ত কুঠির দেওয়ালে পুঁতে দেয়। মৃত্যু আগে স্নিগ্ধা অভিশাপ দেয়,
এই কুঠিতে কোনো প্রাণ টিকবে না। আমি ফিরে আসব রক্তের প্রতিশোধ নিতে। তারপর থেকে কুঠিতে যারা থেকেছে সবাই রহস্যজনকভাবে মারা গেছে বা পাগল হয়ে গেছে। মৃত্যু ঘনিয়ে আসে। রাতের অন্ধকারে আবার কুঠিতে ফিরল রুদ্ররা। এবার তারা স্নিগ্ধার আত্মার ভিডিও ধারণের চেষ্টা করে। হঠাৎ হলঘরে এক প্রচণ্ড ঝড়ের মতো হাওয়া বইতে লাগলো। লণ্ঠন উল্টে আগুন ধরে গেল পর্দায়। ধোঁয়ার মধ্যে আবির্ভূত হলো স্নিগ্ধার ভূত। আধা পচা মুখ, গহ্বর চোখ, রক্তমাখা নখ। সে চিৎকার করে উঠল, তোমরা আমার মৃত্যুস্থান কুলসিত করছো। তোমরা তোমরা আমার মৃত্যুস্থান কুলসিত করছো। মরো, মরো। আর্ককে বাতাস তুলে ছুঁড়ে ফেললো দেওয়ালে। তার মাথা ফেটে রক্ত ঝরতে লাগলো। রুদ্র দৌড়ে তাকে টানতে যায়, তখন স্নিগ্ধা তার দিকে ঝাঁপিয়ে পড়ে। রুদ্র আতঙ্কে অজ্ঞান হয়ে পড়ে। চেতনা ফিরে আসে ভোরবেলা। রুদ্র দেখে শর্মিষ্ঠা তাকে বাইরে টেনে এনেছে। আর্ক অচেতন অবস্থায় পড়ে। শর্মিষ্ঠা জানায় সে কুঠির দক্ষিণ দেওয়ালে একটা পুরনো গোপন কুঠুরি খুঁজে পেয়েছে। ভেতরে এক নারীর কঙ্কাল বাঁধানো ছিল দেওয়ালের মধ্যে। ঠিক তার বুকে গোঁজা ছিল রাজীবের রক্তমাখা রুমাল। শর্মিষ্ঠা ধারণা করল স্নিগ্ধার আত্মা মুক্তি পাবে যদি তার অস্থি শ্মশানের সৎকার হয় এবং রাজীবের রুমালও তার সঙ্গে দাহ করা হয়। তারা ঠিক তাই করল। কঙ্কাল আর রুমাল নিয়ে শ্মশানে গিয়ে পূর্ণ বিধি অনুযায়ী দাহ সম্পন্ন করলো। চিতা জ্বলে উঠতেই যেন দূরে এক নারী কণ্ঠের শান্ত নিঃশ্বাস শোনা গেল, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আর্ককে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সে ধীরে ধীরে সুস্থ হলো, কিন্তু সেই রাতের স্মৃতি সে আর মনে করতে পারলে না। রুদ্র ও শর্মিষ্ঠা শহরে ফিরে রিপোর্ট লিখল, নীলকুঠির আত্মা মুক্তি পেয়েছে। কিন্তু ঠিক এক সপ্তাহ পর রুদ্রর ঘরে এক সাদা শাড়ি পরা নারীর ছায়া আবার দেখা গেল। জানলার কাঁচে রক্ত দিয়ে লেখা ছিল, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো।